ওয়েলকাম টু অল। আজকে আমরা মুঘল সাম্রাজ্যের পার্ট 2 টা শুরু করব। আগের দিন তোমাদের পার্ট 1 করানো হয়েছিল, যারা দেখোনি তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। তো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে আকবরের সামরিক বিভাগের প্রধান কি নামে পরিচিত ছিল? দেওয়ান, মীর বখশি, মীর সুমান এবং টোডরমহল। তো আকবরের যে সমস্ত বিভিন্ন বিভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। তো এটা রাইট অ্যান্সার হবে মীর বখশি। নেক্সট দেখো, যে সামরিক বিভাগের প্রধান মীর বখশি নামে পরিচিত ছিল, রাজস্ব বিষয়ক প্রধান দেওয়ান নামে পরিচিত ছিল, আর আকবরের যে রাজস্ব মন্ত্রী ছিল তিনি টোডরমহল ছিলেন, টোডরমহল। আর নৌ বিভাগের প্রধান হচ্ছে মীর বহর নামে পরিচিত ছিল। এগুলো একটু কিন্তু মনে রাখবে, যেগুলো লিখে দিয়েছি ওটা অবশ্যই মনে রাখবে। নেক্সট কি আছে, তুলসীদাস কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান। তো তুলসীদাস হচ্ছেন ভক্তি মার্গের একজন সাধক, যিনি রচনা করেছিলেন কি রামচরিত মানস। খুব আসে এটা, রামচরিত মানস। আর যদি তোমাদের বলে রামচরিত কে রচনা করেছিলেন, তখন অ্যান্সার কি হয়ে যাবে? তখন অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস বললে তুলসীদাস, আর রামচরিত বললে সন্ধ্যাকর নন্দী। এটা রাইট অ্যান্সার হবে আকবরের সমসাময়িক ছিলেন। আকবরের সমসাময়িক আরো একজন বিখ্যাত ভক্তি সাধক ছিলেন, তার নাম হচ্ছে সুরদাস। যে পয়েন্টগুলো বলছি এগুলো সবই ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাস থেকে। তো সুরদাসের রচনার কি ছিল? সুরদাসের রচনার নাম ছিল সুর সাগর। সুর সাগর। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, যে এদের মধ্যে আকবরের রাজসভায় নবরত্ন ছিলেন না। কে হচ্ছে নবরত্ন ছিলেন না? মানসিংহ, আজিউদ্দিন, আমির খসরু এবং আবুল ফজল। রাইট আনসার হচ্ছে আমির খসরু, যিনি কি নামে পরিচিত ছিলেন? ভারতের তোতা পাখি। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরু। ভারতের তোতা পাখি। আচ্ছা নেক্সট কি আছে দেখো, আচ্ছা নেক্সট হচ্ছে যে 9 জন রত্ন ছিলেন আকবরের রাজসভায়, তারা কে কে? নামগুলো খেয়াল রাখতে হবে। আবুল ফজল, মানসিংহ, ফৈজি, বীরবল, তানসেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন, আজিউদ্দিন, পেয়াজা, আব্দুর রহিম খান এবং টোডরমহল। এই 9 জন হচ্ছে নবরত্ন নামে পরিচিত ছিল। আকবর কত বছর বয়সে সম্রাট হন? 15, 13, 17 না 11? আকবর হচ্ছে খুব অল্প বয়সে সম্রাট হন, সেটা হচ্ছে 13 বছর 4 মাস, তখন তার মাত্র বয়স ছিল 13 বছর 4 মাস। নেক্সট কি রয়েছে, হুমায়ুন নামা রচয়িতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট এবং ইজি কোয়েশ্চেন। আমির খসরু, জিয়াউদ্দিন বারুনি, গুলবদন বেগম এবং শেখ আমিনা বেগম। ইজি কোয়েশ্চেন বলে তোমরা কিন্তু নেগলেক্ট করবে না, কারণ ইজি কোয়েশ্চেন অনেক সময় ভুল হয়। আর ইজি কোয়েশ্চেন আসেও পরীক্ষায়, যে সব টাফ আসবে এমন না, কিছু টাফ থাকে আর অনেক কোশ্চেনই থাকে যেগুলো তোমাদের কমন কোশ্চেন বারবার হচ্ছে জিজ্ঞাসা করা হয়। তো এটা রাইট অ্যান্সার হবে গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুনের সম্পর্কে কে হতেন? বোন হতেন। নেক্সট প্রশ্ন কি রয়েছে, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? তো বিভিন্ন মুঘল সম্রাটের যেসব সমাধি রয়েছে সেগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো হুমায়ুনের সমাধি কোথায় রয়েছে? দিল্লি, হায়দ্রাবাদ, আগ্রা না আজমির? রাইট অ্যান্সার হচ্ছে দিল্লি। মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? উর্দু, ফার্সি, হিন্দি না তুর্কি? রাইট অ্যান্সার হচ্ছে ফার্সি। আর তুর্কি ভাষায় কি কি রচনা করা হয়েছিল? বাবরের যে আত্মজীবনী সেটা তুর্কি ভাষায় রচনা করা হয়। নেক্সট কোশ্চেন কি আছে, বাবর নামা গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেন কে? আর্সকাইন, গুলবদন বেগম, জিয়াউদ্দিন বারুনি এবং আব্দুর রহিম খান। তো বাবর নামা আগেই বললাম তুর্কি ভাষায়, অরিজিনাল গ্রন্থটা হচ্ছে তুর্কি ভাষায়, তো সেটা ফার্সিতে অনুবাদ করেছিলেন আব্দুর রহিম খান, আর ইংলিশে অনুবাদ করেন আর্সকাইন। মনে রাখবে। বাবরের সমাধি কোথায় রয়েছে? কাবুল,
দিল্লি, আগ্রা না আজমির? বাবরের সমাধি রয়েছে আফগানিস্তানের কাবুলে। আহমেদনগরের চাঁদ বিবি কোন মুঘল সম্রাটের কাছে পরাজিত হন? চাঁদ বিবি বা চাঁদ সুলতান নামে তিনি পরিচিত ছিলেন। তো কার কাছে পরাজিত হয়েছিলেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? রাইট আনসার হচ্ছে আকবর। আকবরের সমাধি কোথায় রয়েছে? দিল্লি, কাবুল, আগ্রা না সেকেন্দ্রা? রাইট আনসার হচ্ছে সেকেন্দ্রা। হলদিঘাটের যুদ্ধে আকবরের বিপক্ষে কে ছিলেন? মান সিংহ, রানা প্রতাপ, উদয় সিংহ এবং রানা সঙ্গ? হলদিঘাটের যুদ্ধে আকবরের বিপক্ষ। আচ্ছা, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 সালে। মুঘলদের পক্ষ থেকে কে নেতৃত্ব দিয়েছিল? মান সিংহ। পরীক্ষায় এটা আসতে পারে যে হলদিঘাটের যুদ্ধে মুঘলদের পক্ষ থেকে কে নেতৃত্ব দিয়েছিল, তখন অ্যান্সার হবে মান সিংহ। তো এই যুদ্ধে আকবরের বিপক্ষে কে ছিলেন? আকবরের বিপক্ষে ছিলেন রানা প্রতাপ। অপশন বি হচ্ছে তোমাদের রাইট আনসার। আচ্ছা, রানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? চৈত্যক। আর রানা সঙ্গর সঙ্গে কোন যুদ্ধ জড়িত? সেটা হচ্ছে খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ, যেটা রানা সঙ্গের সঙ্গে কার হয়েছিল? বাবরের। কত সালে হয়েছিল? 1927 সালে। পানিপথের যুদ্ধের ঠিক 1 বছর পর। পানিপথের প্রথম যুদ্ধ যেটা তোমাদের হয়েছিল 1926 সালে। ঠিক 1 বছর পর 1927 সালে হয় তোমাদের খানুয়ার যুদ্ধ। তারপর বলেছে যাবতী ব্যবস্থা কে চালু করেন? যাবতী ব্যবস্থা আকবর, জাহাঙ্গীর, শাহজাহান না ঔরঙ্গজেব? রাইট আনসার হচ্ছে আকবর চালু করেন, আকবর। আচ্ছা, এরপরে আকবর হচ্ছে আর একটা জিনিস চালু করেন, সেটা হচ্ছে মনসবদারি প্রথা। মনসবদারি প্রথা যেটা কত সালে চালু করেছিলেন? 1579 সালে। তো মনসব কথার অর্থ কি? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। এটাও আছে। মনসব কথার অর্থ কি? পদমর্যাদা। এছাড়া আকবর কি করেন? আকবর হচ্ছেন যে দুটো কর হচ্ছে তুলে দিয়েছিলেন, একটা হচ্ছে তীর্থকর আর একটা হচ্ছে জিজিয়া কর। এই দুটো কর হচ্ছে আকবর কিন্তু তুলে দেন। তো এই যে অমুসলিমদের উপর হচ্ছে আরেকটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে প্রথম কোন মুসলিম শাসক অমুসলিমদের উপর তীর্থকর বা এই যে জিজিয়া কর এটা চালু করেছিলেন? সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তীর্থকরটা প্রথম অমুসলিমদের উপর চালু করেন কুতুবউদ্দিন আইবক এবং এটা তুলে দেন আকবর। নেক্সট হচ্ছে দিন-ই এলাহি, এটা তো খুবই ইম্পর্টেন্ট। দিন-ই এলাহি এটা হচ্ছে কত সালে চালু হয়েছিল? 1582। 1582। তো দিন-ই এলাহি কথার অর্থ কি? অর্থ হচ্ছে একেশ্বরবাদ। দিন-ই এলাহির অর্থ হচ্ছে একেশ্বরবাদ। এছাড়াও আকবর হচ্ছে কি চালু করেছিলেন? সেটা হচ্ছে তোমাদের ঝরখা প্রথা বা ঝারখা প্রথা বলে, ঝারখা প্রথা। এটা চালু করেছিলেন আকবর। তারপরে কি করেছিলেন? ফতেপুর সিক্রি নির্মাণ করেন। ফতেপুর সিক্রি কত সালে নির্মাণ করেছিলেন? 1582। 1582। তো এই যে ফতেপুর সিক্রির দরজা, সেই দরজাটা কি নামে পরিচিত ছিল? বুলন্দ দরওয়াজা। নেক্সট কোশ্চেনে তোমরা দেখতে পাবে যে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের আকবর। বেশ, নেক্সট কোশ্চেনে চলো। কোন রাজ্য জয় করার পর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? আকবর। কোন রাজ্য জয় করার পরে, আবার নয়, এটা আকবর হবে। আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। আজমির, গুজরাট, আগ্রা না বিজাপুর? গুজরাট জয়ের পরে এটা বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন।
বীরবল কোন বিদ্রোহীদের হাতে মারা যান? রাজপুত, বুন্দেলখণ্ডের বিদ্রোহী, আফগান এবং আহমেদনগরের বিদ্রোহী। তো তিনি আফগান বিদ্রোহীদের হাতে মারা গেছিলেন বীরবল। তো যে জায়গাটায় মারা হয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে মালওয়ান্দা পাস। এই জায়গার কাছে বীরবলকে হচ্ছে মারা হয়। নেক্সট হচ্ছে আবুল ফজল। আবুল ফজলকে কে হত্যা করেন? আফগান বিদ্রোহী, চাঁদ সুলতান, আহমেদনগরের বিদ্রোহী এবং বীর সিং বুন্দেলা। রাইট আনসার হবে বীর সিং বুন্দেলা। আবুল ফজলকে হত্যা করার পিছনে ষড়যন্ত্র করেছিল আকবরের যে বড় পুত্র ছিল সেলিম, তারই ষড়যন্ত্রতে এই বীর সিং বুন্দেলা আবুল ফজলকে হত্যা করেন। নেক্সট বলেছে কোন মুঘল সম্রাট কালান্দার নামে পরিচিত ছিলেন? তো এই যে টার্মগুলো দেখছো এগুলো সবই আফগান রিলেটেড, আর আফগান রিলেটেড হলেই তোমাদের তখন অ্যান্সার কি হয়ে যাবে? তখন অ্যান্সার হয়ে যাবে বাবর। নেক্সট হচ্ছে কোন বছরে ঘরগড়ার যুদ্ধ সংগঠিত হয়? 1527, 28, 29 এবং 30। রাইট আনসার হচ্ছে 1529। তাহলে 1526 এগুলো সবই হচ্ছে বাবরের সঙ্গে সম্পর্কিত। 1526-এ হয়ে গেল তোমাদের পানিপথের প্রথম যুদ্ধ, 1527-এ হয়ে গেল খানুয়ার যুদ্ধ, আর 1529-এ হয়ে গেল ঘরগড়ার যুদ্ধ। আচ্ছা, তো এই ছিল আজকে। আচ্ছা, তার আগে একটা বলো যে এটা তো সকলেই জানো আশা করি, যে আইনি আকবরী। আইনি আকবরী কে রচনা করেন? আইনি আকবরী, আইনি আকবরী এটা রচনা করেছিলেন আবুল ফজল। এই আইনি আকবরী হচ্ছে আকবরনামারই একটা অংশ। তো আকবরনামা কে রচনা করেছেন যদি আসে, সেক্ষেত্রেও তোমাদের অ্যান্সার হবে কিন্তু আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী এবং আকবরনামা দুটো রচনা করেন। আইনি আকবরী অ্যাকচুয়ালি হচ্ছে আকবরনামারই একটি অংশ। তো আবুল ফজল কে ছিলেন যদি বলে তখন হয়ে যাবে তিনি ছিলেন একজন ইতিহাসবিদ। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের পার্ট 2টা তাহলে কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট তোমাদের পার্ট 3 আসবে। তো প্রত্যেকটা পার্ট তোমরা মন দিয়ে দেখতে থাকো, আশা করি মুঘল সাম্রাজ্যটা আমরা ভালো করে কভার করতে পারবো।